আসসালামু আলাইকুম, ডক্টর খালেদা ইতিব, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আজকে টোটাল ওয়েলনেস কেয়ারের পেজ থেকে আমার লাইফে অনেক অনেক স্বাগত। সো টোটাল ওয়েলনেস কেয়ারের পেজ থেকে আমি সাধারণত নিয়মিত শনিবার দিন লাইভ করি বিভিন্ন হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে। সো আজকের লাইভটা আসলে পুরোপুরি কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন। সো এখানে আপনারা আপনাদের যে মেসেঞ্জারে অনেক ধরনের কোয়েশ্চেন্স করেছেন, এই কোয়েশ্চেন্স গুলো কালেকটিভলি আমি আনসার দিব, বিকজ বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন ক্রনিক ডিজিজ নিয়ে আমার অলরেডি অনেক লাইভ এবং দেখা গেছে ভিডিওস আছে, টোটাল ওয়েলনেস কেয়ারের পেজে আছে, আমার পার্সোনাল পেজে আছে। তো সেখান থেকে আপনারা অলরেডি অনেক ইনফরমেশন পেয়ে গেছেন এবং যারা পেশেন্টসরা আমার কাছে আসছেন তারা অলরেডি অনেক ইনফরমেশন পেয়েই আসছেন। তারপরেও কিছু কিছু স্পেসিফিক প্রশ্ন এক এক জনের জন্য এক এক রকম ট্রিটমেন্ট প্রোটোকল করতে হয়, সেই বেসিসে অনেকের স্পেসিফিক কিছু কোয়েশ্চেন্স থাকে, বা একই ডিজিজে দেখা যায় বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সিমটমস থাকে। সব রকম সিমটমস সবার মধ্যে দেখা দেয় না, তো সেগুলো নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। তো সবকিছু মিলিয়ে আমি আসলে ডিসাইড করেছি যে মাঝে মাঝে আপনাদের সাথে কোয়েশ্চেন আনসার সেশন করা, বিকজ ইনবক্সে এত কোয়েশ্চেন্স আসে যেগুলো অনেক সময় আমার মডারেটর হয়তো বা আনসার করার ঠিক মতো আনসার করার জন্য যে মেডিকেল নলেজটা ওনাদের সেটা হয়তো বা নাই থাকতে পারে, বিকজ দে আর নট মেডিকেল পার্সন। সো আমার পক্ষে ওনারা ফরওয়ার্ড করে দেন, কিন্তু পেশেন্টস দেখা এট দ্য সেম টাইম এত কোয়েশ্চেন্স আনসার করা সম্ভব হয় না ইনবক্সে। সো যারা যারা আমাকে ইনবক্সে কোয়েশ্চেন করেছেন কিন্তু এখনো আনসার প্রপারলি পাননি, সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানেও ডিউরিং দ্য লাইফ পিরিয়ড কোয়েশ্চেন্স করতে পারেন। তো সবাই জানে যে আমি রিজেনারেটিভ মেডিসিন নিয়ে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে কাজ করছি। কনভেনশনাল মেডিসিনের পাশাপাশি যদি বডির সেল ফাংশনকে ইমপ্রুভ করা যায়, সেই ক্ষেত্রে অবশ্যই যে কোনো ক্রনিক ডিজিজ আগের থেকে অনেক ভালোভাবে কন্ট্রোল হয় এবং এটি হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি অফ মেডিকেল সায়েন্স। সো বাংলাদেশে অনেকেই এখন প্র্যাকটিস করছেন, বাট বেসিক্যালি বাংলাদেশে এটা এসেছে প্রায় 7-8 বছর ধরে এই কনসেপ্টটা। অ্যান্ড বাইরের দেশে যেগুলো ইউরোপিয়ান কান্ট্রি বলেন বা নর্থ আমেরিকা বলেন, অথবা আমাদের যদি খুব কাছের দেশ ব্যাংকক বলেন, এই যে সিঙ্গাপুর বলেন, যেখানে আমরা অনেকেই যাই বিভিন্ন কারণে ট্রিটমেন্ট নিতে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের ট্রিটমেন্টকে ইন্টিগ্রেট করা হয়েছে কনভেনশনাল মেডিসিনের সাথে টু গেট দ্য বেটার রেজাল্টস। সো এবং পেশেন্টের রেজাল্টস তো অনেক ভালো। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরাও চেষ্টা করব বাংলাদেশে আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে কনভেনশনালের পাশাপাশি এটাকে যদি অ্যাড করতে পারি উইথ প্রপার প্রোটোকল। সো এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা আসলে অনেক সময় দেখা যায় যে একটা নতুন কিছু আসলে ওটাকে প্র্যাকটিস করা শুরু করে দিই, বাট আমাদের অবশ্যই এই ব্যাপারে যারা অভিজ্ঞ আছেন তাদেরকে নিয়ে কাজ করাটা উচিত এবং এই ব্যাপারে ইন্টারেস্টেডদেরকে আরো অভিজ্ঞ করার জন্য যে প্রোটোকলস আছে সেগুলো মেনে সেগুলোর মাধ্যমে তাদের শিক্ষার যেই জায়গাটুকু সেটাকে বাড়িয়ে দেওয়া উচিত। তাহলে সবাই আমরা একত্রভাবে একটা সুন্দর স্বাস্থ্য সবাইকে দিতে পারবো। তো এনিওয়েজ আমি কিছু সামাদ চৌধুরী, ওয়ালাইকুম সালাম, একটা কোয়েশ্চেন করেছেন সামাদ চৌধুরী। পিত্তথলিতে পাথর, জন্ডিস, লিভারে টিউমার, পেটে পানি হলে, অ্যাবডোমিনাল এফেক্টেড, পুরো পেটে ব্যথা, পরামর্শ দেওয়ার আন্তরিক আহ্বান। আচ্ছা, সো পিত্তথলির পাথর এটা মোটামুটি যদি পেইনফুল হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সার্জনের কাছে যেতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার পাথর গলব্লাডার স্টোনকে যেটা আমরা বলি যে কোলিলিথিয়াসিস, যদি এটা পেইনফুল হয় এটা এবং ছোট ছোট অনেকগুলো পাথর হয়, এটা ব্লক করতে পারে এবং ব্লক করে এটাকে এটা অনেক সময় জন্ডিস করতে পারে এবং সেখান থেকেও জন্ডিস হতে পারে। সো অবশ্যই যদি এরকম কিছু হয়ে থাকে সার্জনের কাছে যে আপনার অপারেশনে যাওয়াটাই বেটার। এখানে আসলে রিজেনারেশন করার কিছু না, ইউ হ্যাভ টু রিমুভ দ্য স্টোনস। আচ্ছা, টিউবার ব্লক থাকলে অবশ্যই জন্ডিস হবে। সো আর যদি বলছেন লিভারের টিউমার এবং পেটে পানি, এটা একদমই আলাদা একটা জিনিস। যদি লিভারের টিউমার থাকে বা এটাকে আমরা লিভার সিরোসিস বলতে পারি বা লিভার ক্যান্সার বলতে পারি, আমি ডায়াগনোসিসটা বুঝতে পারছি না, বাট অফকোর্স যে পেশেন্ট সাফার করছেন তার একটা ডায়াগনোসিস হয়েছে। সো
পেটে ব্যথা, পিত্তথলি পাথর থেকেও হতে পারে, লিভারে যে টিউমারটা আছে এটা বড় হতে থাকে সেখান থেকেও হতে পারে। সো এই ক্ষেত্রে অবশ্যই আমার সাজেশন হচ্ছে যে কোন স্টেজে আছে এটা, লিভার সিরোসিস যদি হয় কোন স্টেজে আছে সেটা আপনি একজন ভালো হেপাটোলজিস্টকে দেখাবেন। যদি আর্লি স্টেজ, পেটে পানি সাধারণত আর্লি স্টেজে আসে না, একটু লেট স্টেজে আসে, আবার অনেকের আর্লি স্টেজেও আসতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই খাওয়া দাওয়ার একটা পূর্ণ তালিকা নিতে হবে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। অনেক ডক্টররা পানি বের করেন, অনেক ডক্টররা পানি শুকাবার ওষুধ দেন, তো অবশ্যই সেই সাজেশনটা মানতে হবে। সো লিভার সিরোসিস অথবা যদি লিভার ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অনকোলজিস্ট দেখাতে হবে, ক্যান্সার বিশেষজ্ঞ, উনি যেভাবে সাজেস্ট করেন সেটা নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম পিত্তথলি পাথরের জন্য আমরা খুব একটা কিছু করতে না পারলেও লিভার ক্যান্সার ও লিভার সিরোসিস যদি আর্লি স্টেজ হয় তাহলে উই ক্যান গিভ সাম লিভার ডিটক্স প্রোগ্রাম, যেটা আপনার লিভারকে টক্সিন থেকে মুক্ত করে লিভারের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে। বাট এটাও ডিপেন্ড করে পেশেন্টের জেনারেল কন্ডিশনের উপরে, পেশেন্টের জেনারেল কন্ডিশন এবং ডিজিজের যে স্টেজ তার উপরে। খুব ভালো হয় আপনি যদি পেশেন্টের ফুল রিপোর্টস আমাকে পাঠিয়ে দেন, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের তরফ থেকে আমরা কতটুকু হেল্প করতে পারবো। থ্যাংক ইউ। আইবিএস কি ভালো হয় কিনা? ইয়েস, দিস ইজ ভেরি কমন কোয়েশ্চেন। সো রিসেন্টলি আমি বোধহয় আমার পেজে আর এই পেজেও পোস্ট করেছি আমার একটি আইবিএস পেশেন্টের ফিডব্যাক, সো হুইচ ওয়াজ রিয়েলি আমি বলবো মোটিভেশনাল ফর আ ডক্টর, যে আইবিএস ইজ অটোইমিউন ডিজিজ অর ইরিটেবল বাউল সিনড্রোম, যেটা সাধারণত অল্টারেশন অফ বাউল মুভমেন্ট থেকে হয় এবং এটা আস্তে আস্তে ওজন কমাতে থাকে, কাজে মন বসাতে হেল্প করে না, বরং কাজে মন বসে না, ঘুমের সমস্যা করে। একই সাথে দেখা যায় যে কোনো কিছু ভালো লাগে না, মুড সুইং বা খিটখিটে একটা মেজাজ, এই ধরনের অনেকগুলো প্রবলেম আইবিএস পেশেন্টদের মধ্যে আমরা দেখি এবং এইটা আসলে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আইবিএস যে অটোইমিউন ডিজিজ, আমরা ফুড অ্যালার্জি পরীক্ষাটা অবশ্যই করে নেব, কারণ আইবিএস পেশেন্টকে খুব ভালো একটা ডায়েট প্ল্যানের মধ্য দিয়ে যেতে হয়। সো এইটা বোঝার জন্য যে এক্স্যাক্টলি কোন খাবারে ওনার প্রবলেম হচ্ছে, কোন খাবারে ওনার ইমিউন সিস্টেম রিয়াক্ট করছে, এটা ফুড অ্যালার্জি টেস্ট ছাড়া সম্ভব নয়। সো সেই ক্ষেত্রে অনেকে ফুড অ্যালার্জি টেস্টটা অ্যাভয়েড করতে চায়, ইটস আ বিট এক্সপেন্সিভ, বাট দিস ইজ দ্য অনলি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ আইবিএস। বা পেটের যে কোনো সমস্যায় আমরা কিন্তু ফুড অ্যালার্জি টেস্টটা খুবই স্ট্যান্ডার্ডাইজড মনে করি এবং নট অনলি আস, এটা আমি আমার কথা বলছি না, এটা আমি বলছি যে ইন্টারন্যাশনালি যে প্রোটোকল সেটাতে ইনডাইজেশন আর পেটের যে কোনো সমস্যায় ফুড অ্যালার্জি টেস্টটা খুবই ইটস আ কমন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, যেটা বাংলাদেশে এখনো সবাই এভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না পেশেন্টসরা বা নেয় না। তারা আন্দাজের উপরে ফুডকে অ্যাভয়েড করে, যে এই ফুডে আমার প্রবলেম হচ্ছে এটা অ্যাভয়েড করলাম, এতে করে অনেক নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয় এবং ওই ফুডটা সারা জীবন অ্যাভয়েড করতে হয়। সো এই ফুডটাকে কিভাবে কি প্রসেসে আবার বডিতে আনা যায় বা সেটা অল্টারনেটিভ কি, সেখান থেকে যে নিউট্রিশন আছে সেগুলো কিভাবে বডিতে ব্যাক করানো যায়, এই জিনিসগুলো নিয়ে ভাবার জন্য ফুড অ্যালার্জি টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ গুড ডায়েট প্ল্যান। অ্যান্ড দেন বুস্টিং অফ ইউর ইমিউন সিস্টেম, এটা বিভিন্নভাবে করা যায়, মাল্টিভিটামিন ড্রিপ দিয়ে করা যায়, ওজোন ট্রিটমেন্ট দিয়ে করা যায়, হুইচ ইজ ভেরি ভেরি হেল্পফুল। ওজোন ট্রিটমেন্টের একটা আশ্চর্যজনক ভালো ফিডব্যাক হচ্ছে যে আইবিএস রিলেটেড যে সিমটমস গুলো আছে এগুলো খুব দ্রুত রিলিজ হয়ে যায়, যেটা আইভি ড্রিপ দিয়ে অনেক সময় দেখা যায় যে ইমিউন সিস্টেমটা বুস্ট হচ্ছে কিন্তু সিমটমস গুলো রিলিফ হতে সময় লাগছে, বাট ওজোন একটা দুটো দেওয়ার পরে পেশেন্ট ফিলস ভেরি গুড, এনার্জেটিক অ্যান্ড কনসেন্ট্রেশন ব্যাক করে, ঘুম ভালো হয়। সো দিস ইজ ভেরি ইউনিক একটা feedback for IBS patient through ozone treatment. So ozone treatment নিয়ে অনেক কোয়েশ্চেন্স আছে যে এটা কি, এটার কোনো সাইড ইফেক্টস আছে কিনা। এটা আসলে এরকম কিছুই না, এটা আপনার আমার প্রতিদিনের যে চাহিদা অক্সিজেন সেটাকে হাই কনসেন্ট্রেশনে আপনার ব্লাডের সাথে মিক্স করা এবং ব্লাডটা আপনাকে দিয়ে দেওয়া। এটা সিম্পল বললাম, প্রসেসটা সিম্পল, বাট এটার যে কার্যক্ষমতা সেটা অনেক ডেপথ। এটার আপনার সেল ফাংশনকে ইমপ্রুভ করে, টক্সিন থাকলে রিমুভ করে, ব্লাডে কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাই থাকলে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে, এটা ইমিউন সিস্টেম বুস্ট করে, ইমিউন সিস্টেম বুস্টের জন্য যে সেলস গুলো আছে সেগুলোকে অ্যাক্টিভেট করে, ম্যাক্রো
আমরা বলি যে একটা নষ্ট সেল ক্যারেক্টার আমাদের বডির ভালো সেল খেয়ে ফেলে। সো এই যে খেয়ে ফেলার যে ফ্যাগোসাইটিক যে প্রক্রিয়া, এইটাকে এটা স্টিমুলেট করে, ম্যাক্রোফেজ সেলকে এটা যে কার্যকারিতা এগুলো স্টিমুলেট করে। সো এখানে কিন্তু প্রসেসটা খুব ইজি, ইটস নট কমপ্লিকেটেড, এটার কোনো সাইড ইফেক্টস নেই, কিন্তু এটার যে কার্যকারিতা এটা অনেক ডিপ। অ্যান্ড অটোইমিউন সিস্টেম অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন উইথ প্রপার ডায়েট প্ল্যানে আইবিএস আসলে খুব ভালো কন্ট্রোলে থাকে। ভালো হয় কিনা এই কথাটা যদি আনসার আমি করতে চাই ডিরেক্টলি, ইটস আ ভেরি কন্ট্রোভার্সিয়াল আনসার, ইট উইল বি। সো অনেকেই আমাদের ধারণা যে এটা কখনো ভালো হয় না, অনেকের ধারণা আন্ডার কন্ট্রোলে থাকে। আই উড সাজেস্ট যে আসলে ভালো হয় কিনা না বলে আমরা চিন্তা করব। আইবিএস এর পেশেন্ট যারা আছেন তারা এই ট্রিটমেন্টগুলো নিয়ে অলরেডি খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন, তারা ভালো আছেন এবং দীর্ঘ সময় ধরে ভালো আছেন। এটার মাধ্যমে আইবিএস পেশেন্টরা যে একটা উপকার পেয়ে যায়, যে খুব ভালো একটা ডায়েট প্ল্যান পায়, সেই ক্ষেত্রে ভবিষ্যতে আরো বিভিন্ন ক্রনিক ডিজিজ, যেটা হতে পারে ইসকেমিক হার্ট ডিজিজ, হতে পারে ডায়াবেটিস, হতে পারে ফ্যাটি লিভার, হাই কোলেস্টেরল, এগুলো থেকে কিন্তু পেশেন্ট প্রিভেন্ট হয়েছে অটোমেটিক্যালি, বিকজ উই আর গিভিং আ ভেরি গুড ডায়েট প্ল্যান। ডায়েট প্ল্যান বলতে মানুষ মনে করে বোধহয় কম খাওয়া দেওয়া হবে অথবা অনেক খাওয়া নিষেধ করা হবে, আমরা আসলে এরকম কিছুই করি না। ইটস আ ভেরি সাইন্টিফিক ডায়েট প্ল্যান উইথ প্রপার ফুড অ্যালার্জি টেস্ট। থ্যাংক ইউ। সো সুস্থ থাকার কিছু টিপস, ওকে, টিপসটা পরে দিতে চেয়েছিলাম বাট অনেকে আগে প্রশ্ন করে ফেলেছেন যে সুস্থ থাকার টিপস কি। হ্যাঁ, আমি বলবো যে 5টা মেজর থিং। একটা খুব ভালো ঘুম খুব জরুরি, আমার কাছে মনে হয় এটা সাইন্টিফিক্যালি প্রুভড যে প্রতিদিন একটা মানুষের 7 থেকে 8 ঘন্টা সাউন্ড স্লিপ হওয়াটা বডির সকল হরমোন ব্যালেন্সের জন্য খুবই জরুরি। সো একটা পর্যাপ্ত পরিমাণের কোয়ালিটি স্লিপ, এটা হচ্ছে সুস্থ থাকার 1 নম্বর টিপস। 2 নম্বর হচ্ছে প্রতিদিন অ্যাটলিস্ট 30 থেকে 45 মিনিট সিম্পল ওয়াক, অথবা কেউ যদি জিম করেন জিম, সেটা যার যার স্বাধীনতা, যার যার শরীর যেভাবে সাপোর্ট করে, বাট অ্যাটলিস্ট প্লেইং ওয়াক, যেটা আপনার হোল বডির ব্লাড সার্কুলেশন মেনটেন করছে। সো গুড স্লিপ হরমোন মেনটেন করছে, প্রতিদিনের 45 মিনিট ওয়াক আপনার ব্লাড সার্কুলেশন মেনটেন করছে। সো এভরি অর্গান ক্যান ওয়ার্ক। অ্যান্ড থার্ড হচ্ছে আপনার একটা ভালো খাদ্য তালিকা। সো এই ভালো খাদ্য তালিকা বলতে বোঝাচ্ছে যে যেখানে সকল নিউট্রিশন প্রতিদিন আপনি কিছু কিছু করে নিচ্ছেন, এতে করে আপনার সকল অর্গান ফাংশনিং থাকবে। কারণ প্রত্যেকটা অর্গানের একটা নিউট্রিশন দরকার আছে। আমরা অনেক সময় অনেক কঠিন ডায়েট করে ফেলি, কিটো ডায়েট আছে, ইন্টারমিটেন্ট ডায়েট, ফাস্টিং আছে। সো এগুলো আমি কখনোই মানা করি না। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে, যেমন রমজান মাসে আমরা টানা ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মতোই করি, বাট এগুলো যেটা হয় বডির রমজানের সময় একটা মাস নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ, এই সময়টা আসলেই বডি ডিটক্সিফাই হয়। সো ইটস এ ভেরি গুড প্র্যাকটিস। বা আপনি যদি সপ্তাহে একদিন দুদিন ফাস্টিং করতে পারেন, ইটস এ ভেরি গুড প্র্যাকটিস। বাট এভরিডে ইন্টারমিটেন্ট ফাস্টিং ইটস নট ফর অল, এটা থেকে অনেক কমপ্লিকেশন আসলে রাইজ করে। সো ইটস বেটার টু হ্যাভ আ গুড ডায়েট প্ল্যান, যেখানে 5 বেলা প্রপার ফুড থাকবে, নিউট্রিশিয়াস ফুড থাকবে। অ্যান্ড ইয়েস অফকোর্স মাঝে মাঝে আপনার চিট ডে হতেই পারে সপ্তাহে একদিন, কারণ না হলে মানুষ বোর হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আই উড সাজেস্ট যে সামটাইমস ফাস্টিং ডিটক্সিফিকেশন করে, অ্যান্ড যখন আপনি ফাস্টিং এর মধ্যেও আপনার সেহরি, ইফতার, আপনার রাতের ডিনার, এখানে নিউট্রিশিয়াস ফুডগুলোকে ইনশিওর করা, দিস ইজ আ গুড ডায়েট প্ল্যান। আর যখন আপনি ফাস্টিং রাখছেন না, তখন আপনার 5 টাইম একটা নিউট্রিশিয়াস খাবারের মধ্যে দিয়ে যাওয়া, দিস ইজ আ গুড ডায়েট প্ল্যান। অ্যান্ড অফকোর্স 4 নাম্বার হচ্ছে প্রতিদিন যাদের কিডনির কোনো লিমিটেশনস নেই, অ্যাটলিস্ট 3 লিটার পানি খাওয়া। এটাতে কি হয়, পানি যেটা করে, আপনি অনেকে দেখা যায় যে আইবিএস থেকে বলি যে স্টুল ফর্মেশন হয় না। হ্যাঁ, স্টুল ফর্ম কনস্টিপেশন প্রিডমিনেন্ট যারা, তাদের যেটা হয় যে স্টুল ফর্মেশন হওয়ার জন্য আপনার প্রপার ফুড লাগবে, এট দ্য সেম টাইম ওয়াটার লাগবে টু অ্যাবসর্ব অ্যান্ড টু ফর্ম দ্য স্টুল। টয়লেটটা ফর্ম হওয়ার জন্য একটা প্রপার পানি লাগে। তো পানি আপনার বডির যে টক্সিনস আছে থ্রু ইউরিন, এগুলো বের করে দেয় রেগুলারলি।
সো প্রতিদিন 3 লিটার পানি বা 3.5 লিটার পানি, এটা ডিপেন্ড করে বডির BMI এর উপরে, হ্যাঁ, হাইট, ওয়েট সবকিছুর উপর। আন্দাজে আমরা একটা পানি, অনেকে আমরা দেখেছি যে 4-5 লিটার পানি খেয়ে ফেলছে। So of course it's good to have plenty of plain water. অনেকে গ্রিন টি, তারপরে চা, কফি এগুলোকে কিন্তু পানির মধ্যে ইনক্লুড করে। যদি কারো কিডনির ইস্যুস না থাকে তাহলে এগুলো কিন্তু পানির মধ্যে ইনক্লুডেড না। এগুলো হচ্ছে আপনার গ্রিন টি ইজ গুড ফর মেটাবলিজম, বাট ইউ নিড প্লেন ওয়াটার টু ডিটক্স ইউর টক্সিনস থ্রু ইউরিন, হ্যাঁ। তো এই প্লেন ওয়াটার 3 লিটার থাকাটা উচিত। অ্যান্ড 5 নাম্বার যেটা বলবো, অফকোর্স দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যখন একটা মানুষের বয়স 30 থেকে 35 হয়ে যায় তখন অবশ্যই একটা নিয়মিত ডক্টর ফলো আপে থাকা বা চেক আপ করা। যদি স্পেসিফিক কোনো ডিজিজ নাও থাকে তাহলেও অ্যাটলিস্ট 6 মাস পর পর একটা ফলো আপে থাকা, ডক্টরের টাচে থাকা, অ্যান্ড একটা হোল বডি চেক আপ, একদম বেসিক যেগুলো লিভার ফাংশন, কিডনি ফাংশন, আপনার হরমোনস, ইম্পর্টেন্ট হরমোনস বডির এগুলো ভালো আছে কিনা, এটাতে 6 মাস পর পর একটা কিপ ইন টাচে থাকা ডক্টরের সাথে এবং হেলথ সেক্টরের সাথে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি, এই 5টা জিনিস যদি আমরা ফলো করতে পারি, হরমোন ব্যালেন্স থ্রু গুড স্লিপ, ব্লাড সার্কুলেশন ব্যালেন্স থ্রু 45 মিনিটস ওয়াক, একটা ভালো খাদ্য তালিকা, প্রতিদিন 3 লিটার পানি, প্লেন ওয়াটার, এবং সবসময় আফটার 30 থেকে 35 এর পর থেকে একটা ডক্টরের কনসালটেশনে থাকা, সো দ্যাট কোনো ডিজিজ যদি বডিতে শুরু হতে চায় তখনই ডায়াগনোসিস হয় এবং তখনই ট্রিটমেন্ট করতে পারে। থ্যাংক ইউ। আশা করি টিপসগুলো আপনাদের কাজে লাগবে। সেলফ ফাংশন ইমপ্রুভ করলে কি কি ডিজিজ প্রিভেন্ট করা যায়? অল ডিজিজেস ইউ ক্যান প্রিভেন্ট যদি আপনি সেলফ ফাংশন ইমপ্রুভ করতে পারেন, বিকজ আমাদের শরীরে ডিজিজ হয় আসলে একটা অর্গান বেসড, রাইট? সো ডায়াবেটিস মানে প্যানক্রিয়াস অর্গানের ইস্যুস, না? বিটা সেল থেকে ইনসুলিন ভালো মতো সেক্রেশন হচ্ছে না, তো যতটুকু সেক্রেশন হচ্ছে সেন্সিটিভিটি নেই। সো ফ্যাটি লিভার, ইটস লিভার বেসড, না? হার্টের ইস্কেমিক হার্ট ডিজিজ হার্ট বেসড, অর্গান বেসড। সো অর্গান বেসড যদি হয় তাহলে অবশ্যই আপনার ওই অর্গানের ফাংশনটাকে ভালো করতে হবে, এবং অর্গানের ফাংশন ভালো করতে হলে একটা অর্গান তৈরি কি নিয়ে? সেল নিয়ে, অনেক কোষ নিয়ে তৈরি। এই কোষের যদি আপনি ফাংশন ইমপ্রুভ করতে পারেন তাহলে অর্গান ভালো থাকবে, অর্গান ভালো থাকে, আপনার সিস্টেমিক ডিজিজ ডেভেলপ করবে না, প্রিভেন্ট করা যাবে। সো ইটস ভেরি ইজি। থ্যাংক ইউ। হাঁটুর ব্যথা পিআরপি কি পার্মানেন্ট সলিউশন কিনা? ওয়েল, হাঁটুর ব্যথা বা এখন হাঁটু ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। আমি সাধারণত যেগুলো ট্রিটমেন্ট করি, নি জয়েন্ট পেন, অস্টিওআর্থ্রাইটিস, হাড়ের ক্ষয়, অথবা লিগামেন্ট ইনজুরি, সো এই সকল ক্ষেত্রে পিআরপি কি? পিআরপি হচ্ছে একটা প্লেটলেট রিচ প্লাজমা, যেটা আপনার পেশেন্টের ওন ব্লাড থেকে প্লেটলেটটাকে আলাদা করে গ্রোথ ফ্যাক্টরগুলোকে প্রিজার্ভ করে অ্যাক্টিভ করে আপনাকে দেয়া হয়, যেখানে জয়েন্ট পেনে হাঁটু আমরা ম্যাক্সিমাম পাই, আবার ফ্রোজেন শোল্ডারও পাই। তো সেই ক্ষেত্রে এটা কাজ কি করে? আপনার ইনফ্ল্যামেশন প্রসেসটাকে কমায়, অ্যান্ড যে হাড়ের ক্ষয় হয়েছে এটাকে প্রিভেন্ট করে, এবং ফার্দার যেন না হতে পারে সেখান থেকে প্রিভেন্ট করে। সো এতগুলো কাজ করার পরে ডেফিনেটলি ইট শুড বি আ পার্মানেন্ট সলিউশন ইনশাল্লাহ। আমরা যত পেশেন্ট করেছি ফিডব্যাক খুবই ভালো, বাট একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আপনার বডি ওয়েট, এটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে, এবং একই সাথে আপনার প্রতিদিনের যে একটা জাস্ট হাউস এক্সারসাইজ, যার যেখানে ব্যথা সেই অনুযায়ী ডক্টররা পিআরপি করার পর কিন্তু সামান্য কিছু এক্সারসাইজ বলে দেন, হ্যাঁ। সেটা হতে পারে সিম্পল ওয়াক হাঁটুর জন্য, ফ্রোজেন শোল্ডারের জন্য একটু অন্য ধরনের। এই দুটো জিনিস মেনটেন করলে, এবং যদি একদম রিপ্লেসমেন্ট পর্যায়ে চলে না যায়, ইটস আ পার্মানেন্ট সলিউশন। বাট আমার জীবনে আমি এমন কিছু পেশেন্ট ট্রিটমেন্ট করেছি যাদের আসলে রিপ্লেসমেন্ট ছাড়া কোনো ওয়ে নেই, এরকম বিভিন্ন ডক্টরের কাছ থেকে সাজেশন পেয়েছেন, তাদেরকেও আমরা পিআরপি করে ইনশাল্লাহ একটা ভালো ফিডব্যাক পেয়েছি, অ্যান্ড ইজ আ এজড পার্সন। সো এরকম 2-3টা মানে একদম ওভার 80 পেশেন্ট যাদের রিপ্লেসমেন্ট ছাড়া ওয়ে নেই, বাট ওই বয়সে রিপ্লেসমেন্ট ইজ অলসো ভেরি রিস্কি, এই সকল পেশেন্টকে আমরা পিআরপি করে খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি। লাইক ফর লাস্ট 5 years we are not getting those patients come back to me with the same complaint, so that's a very good thing. So of course যদি আপনি কিছু মেনটেন করেন, প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে মেনটেন্যান্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না হলে কোনো ডিজিজ
কোনো ট্রিটমেন্ট দ্বারা ভালোভাবে পার্মানেন্ট ভাবে সলিউশন হবে না। সো মেইনটেনেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। মাল্টিভিটামিন আইভি বুস্টার কি একটু বলবেন? ওকে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আজকাল অনেক জায়গায় আমরা দেখি না যে মাল্টিভিটামিন আইভি বুস্টিং আছে, আমরা অ্যাড দেখি, বিভিন্ন সেন্টার দিচ্ছে, বিভিন্ন অ্যাস্থেটিক সেন্টার দিচ্ছে, আমাদের সেন্টারও করছে, বিভিন্ন ওয়েলনেস সেন্টার করছে। আসলে এখানে কিছু আমরা সবসময় নিউট্রিশনের কথা চিন্তা করি, আমাদের যে ক্যালসিয়ামের অভাব হলো কিনা, বডিতে ভিটামিন ডি এর অভাব হলো কিনা, এগুলো ছাড়াও আমাদের শরীরে অনেক মাইক্রো নিউট্রিশন আছে যেগুলো বিভিন্ন কাজে আমাদের শরীরে হরমোন অ্যাক্টিভেশনের জন্য, ফাংশনের জন্য, অর্গান ফাংশনের জন্য খুবই জরুরি। সো এগুলো আমাদের খাদ্যের মাধ্যমেই আসলে আসা উচিত, যেহেতু আমাদের খাদ্যে বিভিন্ন অ্যাডাল্টারেশন থাকে, সব জায়গায় কম বেশি থাকে, আমাদের এখানেও আছে। নিউট্রিশন গুলো আমরা প্রপারলি পাই না বা আমাদের রন্ধন প্রসেসের জন্য আমরা পাই না। সেই ক্ষেত্রে আমরা এটা আইভি ড্রিপের মাধ্যমে পেশেন্টকে ডেফিসিয়েন্সি ফিল আপ করার জন্য দিই। অ্যান্ড এটা কিন্তু আমরা ফ্যাটি লিভারের ক্ষেত্রে দিতে পারি, ইমিউন সিস্টেম বুস্টআপের ক্ষেত্রে দিতে পারি। এক একটা পেশেন্টের জন্য, এক একটা প্রবলেমের জন্য এক একভাবে ফর্মুলেশন করা হয়। উইথ মাইক্রো নিউট্রিশন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্রো দেওয়া হয়, অ্যান্ড স্কিনের ক্ষেত্রে দেওয়া হয়। সো এগুলো সবই খুবই ভালো একটা ইমিউন সিস্টেম বুস্টার, অ্যান্ড এক্সটার্নালি স্কিন ভালো করার জন্য অ্যান্টি অক্সিডেন্ট দেওয়া হয়। অনেক সময় হেয়ার লসের ক্ষেত্রে যদি দেখা যায় যে হেয়ার লস যাদের হয়, ভিটামিন ডি, ভিটামিন B12, ভিটামিন সি এগুলো ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। সো অফকোর্স মাল্টিভিটামিন আইভি বুস্টার ক্যান বি ইউজ ফর ভেরিয়াস ডিজিজেস, ডিপেন্ডিং যে পেশেন্টের কি ডিজিজ, কি কন্ডিশন, সেই অনুযায়ী আমরা ফর্মুলাটা করি। থ্যাংক ইউ। স্কিন এবং হেয়ারের কোনো সলিউশন কি TWC তে দিচ্ছে কিনা? ইয়েস, অফকোর্স। আমাদের এখানে ডার্মাটোলজিস্ট ওভাবে স্কিন এবং হেয়ারের জন্য আমাদের এখানে অ্যাস্থেটিক ডক্টর আছেন। সো স্কিনের যে প্রবলেমগুলো সেগুলো আসলে অনেক, যেগুলো একটু জেনারেল প্রবলেম, একনিজ বেশিরভাগ ক্ষেত্রে হয়। এক্ষেত্রে এখন কিন্তু আর ওরকম শুধু আমরা ক্রিম বা এগুলো লাগাচ্ছেন না, ওনারা অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট করছেন, যেখানে একনিজ একদম পোর্স গুলো যদি খারাপ থাকে, আমি যদি ডার্মাটোলজিস্ট না বা স্কিন স্পেশালিস্ট না, বাট জেনারেল নলেজ সেল ফাংশন থেকে আমি বলছি, পোর্স গুলোকে ক্লিয়ার করে দেওয়া যেন বারবার একনিজ না হয়, ব্রাউন না হয়, এটার জন্য কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে। PRP আছে, মাইক্রোনিডলিং আছে, কেমিক্যাল পিলিং আছে, যাদের গর্ত হয়ে গেছে এগুলোকে রিপেয়ার রিজুভিনেশনের জন্য CO2 লেজার আছে, লেজার ট্রিটমেন্ট আছে বিভিন্ন, অ্যান্ড হাইড্রোফেশিয়াল আছে, দেন হেয়ারের জন্য PRP হেয়ার আছে, উইথ গ্রোথ ফ্যাক্টর আছে, উইদাউট গ্রোথ ফ্যাক্টর আছে। সো স্কিন এবং হেয়ারের অনেক প্রবলেম এখানে। তারপরে যারা একটু স্কিন শেডটাকে একটু বেটার করতে চান তাদের জন্য আইভি ড্রিপ আছে। লটস অফ অনেক কিছুই এখানে আছে TWC তে। আপনার TWC পেজটা স্ক্রল করলেই দেখে ফেলবেন, এবং স্পেশালি TWC মেল স্কিন কেয়ারের উপর খুব প্রাধান্য দেয়, যে বিকজ আমরা আসলে মেয়েদের জন্য অনেক পার্লার আছে, অনেক অ্যাস্থেটিক, মেয়েরা অনেক বেশি পার্লারে যে ইউজ টু, অ্যান্ড অ্যাস্থেটিক ডক্টরসদের ওখানেও দেখি আমরা মেয়েদের অনেক ভিড়। সো ছেলেদের এই জিনিসগুলোকে ইগনোর থেকে যায়। সো বাট ছেলেদের সৌন্দর্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমাদের এখানে স্কিন, ছেলেদের জন্য স্পেশাল স্কিন কেয়ার প্যাকেজ আছে, বিকজ ছেলেরাই কিন্তু বেশি রোদে যায়, অনেক সান ট্যান হয়। সো গতকালকে যে কয়েকটা পেশেন্ট নিজে এসে আমাকে বললেন যে আমার সান ট্যান হচ্ছে, আই নিড সামথিং, সো we do treatment as per aesthetic doctor. So যাই হোক, সো ছেলেদের ব্যাপারটা আমরা দেখি, অ্যান্ড মোল রিমুভাল, অনেক মোল থাকে, অনেকের আঁচিল থাকে অবাঞ্ছিত, এগুলো খুব দ্রুত লেজারের মাধ্যমে অপসারণ করা যায়। সো এখানে একটা ইন্টারেস্টিং যে ছেলেদের জন্য স্পেশাল প্যাকেজ করা হয়, কারণ মেয়েদের প্রতি তো আসলে অনেক জায়গায় অনেক কনসেন্ট্রেশন দেওয়া হয়, এখানে মেয়েদের পাশাপাশি আমরা ছেলেদের স্কিন কেয়ারের উপরও খেয়াল রাখি। ওকে, ভিটামিন ডি কি কি কাজ করে? ভিটামিন ডি তো আসলে অনেক কাজ করে। ভিটামিন ডি বডির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা, আমি বলবো ভিটামিন অথবা ইনগ্রেডিয়েন্টস, আই উড সে ইনগ্রেডিয়েন্টস, কারণ বডি এটা ছাড়া একদমই অসহায়। এখন ভিটামিন ডি কি কাজ করে এটা যদি বলতে হয়, তো দেয়ার আর লটস অফ লাইক ওয়ার্কস। প্রথমে আমি বলবো এটা ইমিউন সিস্টেম বুস্ট আপ করে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
সো কারণ ইমিউন সিস্টেম যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের রোগ জেঁকে বসছে বডিতে। সো ভিটামিন ডি প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ইমিউন সিস্টেম বুস্ট করা। সো ইমিউন সিস্টেম বুস্ট হলে অনেক যাদের ক্রনিক অ্যালার্জি আছে এবং যাদের দেখা যায় যে অনেক সময় বারবার ঠান্ডা কাশি লাগছে বা আইবিএস আছে, এই জিনিসগুলো কিন্তু ভিটামিন ডি ইমিউন সিস্টেম বুস্ট করার জন্য হেল্প। ভিটামিন ডি ল্যাকিংস বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের থাকে, আমরা অনেকেই রোদে যাই না এবং কোন রোদটাতে যাবো সেটা বুঝি না। সো এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে হেল্প করে যে ভিটামিন ডি যদি থাকে বডিতে তাহলে ইমিউন সিস্টেম বুস্টের কারণে যে বারবার অ্যালার্জি হওয়া বা আইবিএস প্রবলেমগুলো এগুলা ঠিক হয়ে যায়, বা হেয়ার লস, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ভিটামিন ডি এর অভাব হয়। এছাড়া ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্পশন হেল্প করে। ক্যালসিয়াম আমরা জানি আমাদের হাড়ের যে মেইন কম্পোজিশন, এটা একটা ক্যালসিয়াম ওয়ান অফ দ্য মেইন কম্পোজিশন। সো আমাদের যে হাড়ের ব্যথা হয়, ব্যাক পেইন, হাঁটু ব্যথা, এগুলোতে আমরা অনেক সময় দেখবেন ভিটামিন ডি দিচ্ছি কিন্তু সাথে আবার ক্যালসিয়াম দিচ্ছি না। সো ক্যালসিয়াম দিতে হবে এবং এটাকে ভালোভাবে অবজর্ভ করার জন্য ভিটামিন ডি দিতে হবে। সো ভিটামিন ডি ক্যালসিয়াম আমাদের যে কোলন বা গাট আছে এখানে এটার মাধ্যমে অ্যাবজর্ভ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও ফসফরাস, অ্যানাদার ইম্পর্টেন্ট অর্গান, another important ingredient for bones formation. তো হাড়ের ফর্মেশনের জন্য ফসফরাস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো সেই ক্ষেত্রেও ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ফসফরাস এই দুটো গাট বা কোলনের মাধ্যমে, মানে খাওয়ার পরে কোলনের মাধ্যমে অ্যাবজর্ব হতে খুবই সাহায্য করে। এরপর আপনি বলতে পারেন যে ভিটামিন ডি আপনার যাদের বিভিন্ন সেক্সুয়াল প্রবলেম আছে, ইনফার্টিলিটি রিলেটেড ইস্যুস আছে, তাদের স্পার্ম কাউন্ট ইমপ্রুভ করতে সাহায্য করে। সো ভিটামিন ডি আসলে অনেক কাজ। সো সবচেয়ে বড় যেটা এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে এটা ইনফ্ল্যামেশন রিডিউস করে। সো যে কোনো ইনফেকশন থাকলে বা ইনফ্ল্যামেশন থাকলে এটা রিডিউস করার জন্য ভিটামিন ডি খুব হেল্প করে। আমাদের যে দাঁত আছে, দাঁতের যে একটা গঠন, এখানেও কিন্তু ভিটামিন ডি এর অনেক বড় ভূমিকা আছে। অ্যান্ড লাস্ট না বললেই নয় যে ব্রেন বুস্টার বা ব্রেন হেলথকে ইমপ্রুভ করে ভিটামিন ডি। সো ভিটামিন ডির কাজ যদি বলি এটা বলে শেষ করা যাবে না। ইমিউন সিস্টেম বুস্টের মাধ্যমে এটা অনেক ডিজিজকে হেল্প করছে। অ্যান্ড হাড়ের একটা বড় কাজ ভিটামিন ডি করে, কারণ ক্যালসিয়াম এবং ফসফরাস অ্যাবজর্পশনে হেল্প করে, হেয়ার লসে এটা প্রিভেন্ট করে, দাঁতের গঠনে সাহায্য করে, অ্যান্ড যে কোনো ইনফ্ল্যামেশন সাবসাইড করতে হেল্প করে, অ্যান্ড ফাইনালি ব্রেন বা ব্রেন হেলথ বা এটাকে ভালো রাখার জন্য ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। কোন নিউট্রিশনের অভাবে ঘুম হয় না? ওকে, যে সকল নিউট্রিশন আপনার ঘুমের জন্য রেসপন্সিবল যে হরমোনস, সেই হরমোনস গুলোকে অ্যাক্টিভ করে, সেই নিউট্রিশনের অভাবে ঘুম হয় না। এখন এরকম নিউট্রিশন বা এরকম হরমোনস কি কি আছে? সো ঘুমের জন্য আসলে আমরা বলি যে মেলাটোনিন ইজ দ্য মেইন হরমোন, বাট এটার পাশাপাশি কর্টিসল লেভেলটাও কিন্তু ভালো একটা এফেক্ট আছে ঘুমের প্রতি। কারণ কারো যদি কর্টিসল লেভেল বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে তার স্ট্রেস থাকে, অ্যাংজাইটি থাকে, তখনও কিন্তু ব্রেনে একটা হরমোনের ঘুমের যে সাইকেল, কার্কেডিয়ান সাইকেল, সেটা কিন্তু আপনার খুব একটা ভালো ইমপ্রুভ করতে পারে না। সো সেই এই জন্য আপনার মেলাটোনিন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইকেল, বাট ঘুমের সাইকেল মেনটেন করার জন্য আরো কিছু হরমোন আছে, তার মধ্যে কর্টিসল একটা হরমোন, এরকম আরো অনেক ধরনের হরমোন আছে। তো এই হরমোনগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য আসলে কি ধরনের নিউট্রিশন দরকার আছে? এই নিউট্রিশনের অভাবেই আসলে ঘুমগুলো ভালো হয় না। সো এখানে অ্যান্টি অক্সিডেন্ট রিচ নিউট্রিশন বলতে ফুড আমরা বলতে পারি, ভিটামিন ডি রিচ ফুড বলতে পারি, ক্যালসিয়াম রিচ ফুড বলতে পারি। অ্যান্টি অক্সিডেন্ট যেরকম খুব ভালো পাওয়া যায়, আমরা জানি যে অনেক ধরনের সবুজ জাতীয় ফলে, তার মধ্যে কিউই খুব ভালো, চেরিজ বা আমাদের দেশে যদিও এটা খুব একটা পাওয়া যায় না, বাট কিউই কিন্তু এখন পাওয়া যায়, এটাও ভালো। ভিটামিন ডি যেটা বললাম, যেটা বা ক্যালসিয়াম যেটা দুধে থাকে, এটা দরকার হয়। ওমেগা 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ঘুমের জন্য, ঘুমের সাইকেল মেনটেন করার জন্য, এটা আমরা ফ্যাটি ফিশ থেকে পেয়ে থাকি। হাই ফাইবার যুক্ত ফুড, এটাও খুব ভালো। অ্যান্ড এই সবকিছু কিন্তু ঘুমের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং কার্বোহাইড্রেট যেটা স্পেশালি, এটা একটু কার্বোহাইড্রেট বা স্টার্চ জাতীয় নিউট্রিশনটা একটু কম খাওয়াটা ঘুমের জন্য ভালো, ভালো একটা ঘুম হয়। তো রাতের বেলা দেখবেন খেয়াল করে যখন আপনি হেভি বা রিচ ফুড খাচ্ছেন সহজে ঘুম আসছে না।
সো বিকজ এগুলো একটু ডাইজেশন একটু সময় লাগে, বডি তখন কাজ করতে থাকে, তখন খুব ভালো হয় না। সো এই ফুড বা এই নিউট্রিশনগুলোর অভাবে অনেক সময় ঘুম ভালো হয় না, এবং যখন এই নিউট্রিশনগুলো প্রপারলি থাকে না তখন ঘুমের জন্য রেসপন্সিবল যে হরমোনসগুলো আছে ওগুলো রেগুলেট হয় না ঠিক মতো, তখন ঘুমের সাইকেলটা নষ্ট হয়ে যায়, ঘুমটা নষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে খুব ভালো ভালো প্রশ্ন পেলাম, যেগুলো আসলে আমি পেশেন্টদেরকে সবসময় বলতে চাই যে যেকোনো ডিজিজ, লাইক আমার কাছে অনেক পুরুষরা আসেন ইরেকটাইল ডিসফাংশন নিয়ে, প্রিম্যাচুর ইজাকুলেশন নিয়ে, এটাও বাংলাদেশের সেক্সুয়াল হেলথ একটা অনেক বড় এখন দেখা যাচ্ছে যে প্রবলেম। ফিমেল অ্যান্ড মেল বোথ, মেয়েদের ড্রাইনেস অফ ভেজাইনা থাকে, টাইটেনিংটা ভালো থাকে না, অ্যান্ড ব্লাডার লিকিং থাকে বা ইউরিনারি ইনকন্টিনেন্স থাকে। এই প্রবলেমটা নিয়েও কিন্তু আমার কাছে প্রচুর পেশেন্ট আসেন। তো তাদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, বাট হরমোন ব্যালেন্স করতে হয়, বডির ব্লাড সার্কুলেশন ভালো করতে হয়, অ্যান্ড দেন থার্ড স্টেপ হচ্ছে পেনিসের স্ট্রাকচার অথবা ভেজাইনাল স্ট্রাকচার রিসোভিনেশন করতে হয়। So erectile dysfunction, premature ejaculation for men, and for female dryness of vagina, loosening of the vagina, and urinary incontinence, এগুলোর একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দরকার হয়। সো এটা আমি সবসময় বলি যে একটা সেক্সুয়াল সাইকেল আছে, এটা হরমোন ফার্স্ট স্টেপ হরমোন ব্যালেন্স, সেকেন্ড স্টেপ হচ্ছে বডির ব্লাড সার্কুলেশন ইমপ্রুভমেন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে আপনার স্ট্রাকচারাল প্রবলেম থাকে, ডেভেলপমেন্টাল ইস্যুস থাকে, অথবা ড্যামেজ ইস্যুস থাকে, সেটাকে রিপেয়ার করা। এটার সাথে সাথে আমি সবসময় পেশেন্টকে একটা ভালো খাদ্য তালিকা দিই। কেন দেই? যে হরমোন ইমব্যালেন্সের জন্য আমরা কিছু সাপ্লিমেন্টস কিছুদিন দিচ্ছি, বাট তারপর কি হবে? কারণ যে কোনো কিছু অনেকদিন খাওয়াটা ভালো নয়। সেই ক্ষেত্রে যেন খাদ্য তালিকার মাধ্যমে যারা টেস্টোস্টেরন বুস্টার পায়, মেয়েরা তাদের মেয়েদের হরমোনসগুলোকে ভালোভাবে অ্যাক্টিভ রাখতে পারে, অ্যান্ড টেস্টোস্টেরনের সাথে দেখা যায় যে ফ্রি টেস্টোস্টেরন করাটা ইম্পর্টেন্ট, বাইন্ডস না যেন হয়ে থাকে টক্সিনের সাথে, সেটাকে ফ্রি করাটা ইম্পর্টেন্ট, অ্যান্ড যেখান থেকে টেস্টোস্টেরন তৈরি হয় টেস্টোস্টেরন সেটাকে বাড়ানো বড়টা ইম্পর্টেন্ট, রাদার দেন ডিরেক্ট গিভিং আপ দ্য টেস্টোস্টেরন বুস্টার। সো সবকিছু মিলিয়ে আমরা সাপ্লিমেন্টস দিয়ে, ট্রিটমেন্ট দিয়ে আমরা পেশেন্টকে একটা পর্যায়ে আনতে পারি। মোস্ট অফ দ্য কেসেসে 98% কেসেসে, 2% কেসেসে দেখা যায় যে যেহেতু লাইফস্টাইল ভালো নয়, স্মোকিং, অ্যালকোহল এগুলো যদি লাইফ থেকে মোটামুটি বন্ধ না করা যায়, এবং এছাড়া যাদের এগুলো অভ্যাস নেই বাট জেনারেল যে লাইফস্টাইল সেটা খুব একটা যেটাকে আমি বলবো যে অর্গানাইজড না, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ইমপ্রুভমেন্ট পাওয়া যায় না। সো সকল ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন পেশেন্ট আসলে দে ইউজুয়ালি আস্ক ফর পি-শট, শক ওয়েভ, vaginal tightening, co-shot মেয়েরা বলেন। বাট আমরা প্রথমে রুট কজ অফ দ্য ডিজিজটা আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেই অনুযায়ী কনভেনশনাল মেডিসিন যদি কেউ নিয়ে থাকেন ওটার পাশাপাশি সেল ফাংশন ইমপ্রুভমেন্ট, হরমোন ব্যালেন্স, অ্যান্ড দেন এই ট্রিটমেন্টগুলো নিয়ে খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আমার ওয়াইফের লিবিডো বাড়ানোর জন্য কি সাপ্লিমেন্ট দিতে পারি? ওয়াইফের লিবিডো কেন কমেছে সেটা আগে বুঝতে হবে। ডেফিনেটলি লিবিডো সাধারণত কমে যায় হরমোনাল ইমব্যালেন্স এন্ড স্ট্রেস থেকে, অথবা অ্যাংজাইটি আর ডিপ্রেশন থেকে, রাইট? সো যদি আপনার ওয়াইফের স্ট্রেস অথবা অ্যাংজাইটি ডিপ্রেশন থাকে ওটাকে ম্যানেজ করতে হবে, আর যেই হরমোন স্পেসিফিক ভাবে ইমব্যালেন্স আছে সেটার বেসিসে সাপ্লিমেন্ট দিতে হবে। ইন জেনারেলি আপনি ওনাকে খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড যেরকম বেরিজ দিতে পারেন, দেশি ফল যেগুলো আছে সেগুলো দিতে পারেন, ক্র্যানবেরি খুব ভালো তার জন্য, অ্যান্ড প্রচুর লাইক গ্রিনি লিফি ভেজিটেবলস এগুলো তার জন্য খুবই ভালো। ভিটামিন ডি অফকোর্স এই ক্যাপ, বাট আমি এটা জাস্ট ইন জেনারেলি বলছি। আই উইল রিকোয়েস্ট ইউ যে আপনি ডক্টরের সাথে পরামর্শ করেই তারপরে দিবেন। ডক্টরের সাথে পরামর্শ না করে এবং রুট কজটা না জেনে কোনো সাপ্লিমেন্ট ইউজ করা ঠিক না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আনএক্সপেক্টেডলি অনেক টাইম ধরে লাইভ করলাম, অ্যান্ড কোয়েশ্চেন্সগুলো আমার খুবই প্রিয়। যে লাইফস্টাইল নিয়ে সবাই প্রশ্ন করেছেন, লাইফস্টাইল ছাড়া আসলে কোনো ট্রিটমেন্টই ফুলফিল হয় না। সো বাংলাদেশের মানুষ এখন অনেক অ্যাওয়্যার, এটাই আমার ভালো লাগার বিষয় এবং এটাই আমার কাজ করার জায়গা। সো থ্যাংক ইউ আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য। নেক্সট লাইভে চেষ্টা করবো এই ধরনের আরো কিছু ইনফরমেটিভ কোনো কথা নিয়ে আপনাদের সামনে লাইভ আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।